ইতিমধ্যে আমরা মডেল কোশ্চেন পেপার 7 কমপ্লিট করে ফেলেছি। এবার আজকে আমরা করব মডেল কোশ্চেন পেপার 8 পেজ নাম্বার 405 রায় মার্টিন কোশ্চেন ব্যাংক বইয়ের। তাহলে মডেল কোশ্চেন পেপার আগের যারা দেখোনি 7 পর্যন্ত তাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। এছাড়াও আমাদের ওইদিকে ইউনিট 3 চলছে, সেটা কি ইউনিট 3 হচ্ছে আমাদের ক্যালকুলাস, আর ইউনিট 2 আমাদের অ্যালজেব্রা কমপ্লিট করেছি, সাজেশন ভিডিও স্ক্যানার প্লাস সাজেশন। তো যারা দেখোনি সেটা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারবে। আজকে আমরা 1 থেকে পার্ট এ করব, 1 থেকে যতটা সম্ভব ততটা করার চেষ্টা করব। তাহলে একটা বলেছে নিচের যে সম্বন্ধটি বাস্তব সংখ্যা সেট আর এ সমতুল্যতা সম্বন্ধ সেটি হলো, তাহলে এ অপশানে কি বলেছে, এক্স আর ওয়ান ওয়াই বোথ ইমপ্লাইড মড অফ এক্স ইকুয়াল টু মড অফ ওয়াই। এটা সমতুল্যতা সম্বন্ধ কিনা চেক করতে হবে। তাহলে এটার জন্য প্রথমে আমরা অপশান সসম চেক করবো। তাহলে এক্স কমা এক্স বিলংস টু আর ওয়ান নিব। তাহলে মড অফ এক্স ইকুয়াল টু আমরা জানি মড অফ এক্স, তাহলে এই দুটো ইকুয়াল হয় যেহেতু, তার মানে এটা বিলং করছে, তার মানে আর ওয়ানটা সসম হচ্ছে, তাহলে আর ওয়ান সসম। অপশান বি মানে দ্বিতীয়টা দেখাবো প্রতিসম। তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু আর ওয়ান নিব, ইমপ্লাই করবে কিনা ওয়াই কমা এক্স বিলংস টু আর ওয়ান। তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু যদি আর ওয়ান ধরি, তাহলে এটা ধরার জন্য আমরা কি পাবো, মড অফ এক্স ইকুয়াল টু মড অফ ওয়াই। আর আমরা এটাকে লিখতে পারি না, মড অফ ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স, মড অফ এক্স ইকুয়াল টু ওয়াই যা, মড অফ ওয়াই ইকুয়াল টু এক্স যা, তার মানে ওয়াই কমা এক্স বিলংস টু আর ওয়ান। তাহলে আর ওয়ানটা প্রতিসম হচ্ছে, তাহলে আর ওয়ান কী পেলাম, সসমও পেলাম প্রতিসমও পেলাম। এবার আমরা ধরবো আর ওয়ানটা x comma y belongs to r1 and y comma z belongs to r1। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা ডেফিনেশন অনুযায়ী মড অফ এক্স সমান মড অফ y, আর এখান থেকে পাবো মড অফ y সমান মড অফ z। তাহলে y এর জায়গায় মড অফ z লিখতে পারি, তাহলে এটা হয়ে যাবে মড অফ z। তাহলে মড অফ এক্স সমান মড অফ z, দ্যাট মিনস এক্স কমা জেড বিলংস টু আর ওয়ানে আছে। তাহলে এক্স কমা ওয়াই ধরেছিলাম, ওয়াই কমা জেড, তাহলে মনে মনে ওয়াই কাটলে এক্স কমা জেডটা আর ওয়ানে আছে, তার মানে আর ওয়ানটা সংক্রমণ হয়ে যাচ্ছে। তাহলে আর প্রতিসম সসম সংক্রমণ হলে আর ওয়ানটা কী হয়ে যাবে, সমতুল্যতা সম্বন্ধ। তাহলে সমতুল্যতা সম্বন্ধ আমরা অপশান এতেই পেয়ে গেলাম। তাহলে বাকিগুলো আর চেক করার দরকার নেই, তাহলে একের উত্তর হয়ে যাবে অপশান এ। এবার আমরা দুয়েরটা দেখব। পি না রো, দেখো রো একটা সম্বন্ধ বলেছে এ কমা বি such that 1 plus ab greater than 0, আর এ বি বিলংস টু আর থেকে রিয়েল নাম্বার থেকে আসছে। তাহলে রো সম্বন্ধটি আর সেটটি সসম প্রতিসম কিন্তু সকম্রমণ নয়। তাহলে সসম হলে গেলে আমরা এ কমা এ বিলংস টু রো ধরবো। তাহলে এখান থেকে দেখাবো এ 1 প্লাস এ স্কোয়ার, এটা আমরা জানি এ স্কোয়ার পজিটিভ 1 পজিটিভ, তাহলে এটা সবসময় গ্রেটার দেন 0 হয়, তার মানে এটা রোয়ে আছে। তাহলে রোয়ে থাকলে গেলে রোটা সসম হয়ে গেল, এটা দেখালাম। এবার আমরা ধরবো বি নাম্বারে ধরবো এ কমা বি বিলংস টু রো, তাহলে বি কমা এ রোয়ে আছে কিনা, তাহলে এটা আমরা লিখতে পারি 1 প্লাস এ গ্রেটার দেন 0 এই ডেফিনেশন অনুযায়ী। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না এটা 1 প্লাস এ বি গ্রেটার দেন 0 হলে 1 প্লাস বিও গ্রেটার দেন 0, তার মানে বি কমা এও রোয়ে থাকছে, তার মানে রোটা প্রতিসম হচ্ছে। এবার আমরা সি সংক্রমণ হচ্ছে কিনা তার জন্য একটা পয়েন্ট নিব 1/3, এটা কি রোয়ে থাকছে, এটা রোয়ে থাকার জন্য আমাদের এটা চেক করতে হবে 1 প্লাস এ বি ইন্টু বি, তাহলে 1 ইন্টু 1/3, দ্যাট মিনস 1 প্লাস 1/3, তাহলে এটা 2/3 গ্রেটার দেন 0, তার মানে এটা রোয়ে থাকছে। আর আরেকটা যদি পয়েন্ট নিই 1/3 -1, এটা রোয়ে থাকছে কিনা চেক করার জন্য কি করব, এই দুটো, এটা হয়ে যাবে 1 মাইনাস 1/3, তাহলে এটা 1 প্লাস 1/3, 3 4, এটা 4/3 হবে। আর এটা 1 মাইনাস 1/3, এটা 2/3, এটাও দেখছি গ্রেটার দেন 0, তার মানে এটাও রয়ে থাকছে। তাহলে এই দুটো পয়েন্ট নিতে পারবো। তাহলে 1,3 বিলংস টু রো, আর আমরা 1/3, -1 বিলংস টু রো নিলাম। তাহলে 1, -1 এটা রয়ে আছে কিনা চেক করবো। তাহলে এটা চেক করার জন্য আমরা এটা পেয়ে যাব 1 প্লাস 1 ইন্টু -1, দ্যাট মিনস 1 - 1 সমান 0 আসছে, এটা নট গ্রেটার দেন 0, তার মানে এটা রয়ে থাকছে না। তার মানে এটা 1,1/3 রয়ে আছে, 1,3 -1ও রয়ে আছে, কিন্তু 1 - 1 রয়ে নাই, তার মানে এটা সংক্রমণ হচ্ছে না, সংক্রমণ নয়। তাহলে আমাদের বক্তব্য এটা আমাদের সত্য, কারণ এটা সসম প্রতিসম হচ্ছে কিন্তু সংক্রমণ নয় হচ্ছে। আর আরে বলেছে এ সেটের উপর আর একটি সম্বন্ধ, আর রিজনে এটা বলেছে আর ইকুয়াল টু আর ইনভার্স, এটা আমাদের বলে দেওয়া হয়েছে, তবে আর প্রতিসম কিনা। তাহলে প্রতিসম দেখানোর জন্য আমরা ধরে নিলাম এ বি বিলংস টু আর, আর যেহেতু আর ইকুয়াল টু আর ইনভার্স, তার মানে এ বি বিলংস টু আর ইনভার্সও হবে। কেন, কারণ আমাদের এটা কোশ্চেনে বলে দিয়েছে আর ইকুয়াল টু আর ইনভার্স। তাহলে এ বি যদি আর ইনভার্স হয়, তাহলে বি এ আরে যাবে,
কারণ তার ইনভার্সে গেলে তার উল্টোটা আরে যায়, তাহলে এ বি আরে ধরেছিলাম, বি এ আরে গেল, তার মানে আরটা প্রতিসম হয়ে গেল, তাহলে আর প্রতিসম, আর তার মানে এটাও সত্য। কিন্তু এটা আর এটার সঙ্গে কোনো রিলেশন নাই, কারণ এখানে এটা প্রতিসম দেখাতে বলেছে, কিন্তু এখানে তো এটা দিয়ে আমরা এটা প্রুভ করছি না, তার জন্য এটা সঠিক ব্যাখ্যা নয়। তাহলে এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে, 2-এর ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে অপশন বি। এবার 3টা ভালো অঙ্ক, 3টা করবো। 3টা বলেছে এফ ম্যাপ এটা, এফ অফ এক্স সমান এটা দেওয়া আছে, আর এফ ইনভার্স সমান এটা, এই সেটটি কোন নিচের কোনটা হবে সেটা দেখাতে হবে। তার মানে এটাকে আমরা লিখতে পারবো এক্স such that -2 lesser equal to f of x lesser equal to 2। এবার এই সেটটা কোন সেটের মধ্যে আছে সেটা আমরা চেক করব। তাহলে এটা হয়ে যাবে -2 lesser equal to f of x এর মান কত, x স্কোয়ার প্লাস 2 lesser equal to 2। আর উভয় পক্ষে আমরা 2 দিয়ে যদি উভয় পক্ষে আমরা 2 যদি মাইনাস করি, তাহলে এটা হবে -2 x স্কোয়ার প্লাস 2 -2 lesser equal to -2। উভয় পক্ষে -2 অ্যাড করলাম, তাহলে এটা হয়ে যাবে x স্কোয়ার প্লাস 2 আছে না, এটা -4 লেসার ইকুয়াল টু এক্স স্কোয়ার লেসার ইকুয়াল টু -2 অ্যাড করেছি, তার মানে এটা 0। তার মানে এখান থেকে পেয়ে যাব এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 0। তাহলে সেটটা কি হয়ে যাবে, সেটটা হয়ে যাবে বি, অপশান বি 0। সেটটা এক্সের ভ্যালু যেহেতু 0 পাচ্ছি, তাহলে অপশান বি হয়ে যাবে। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা পেলাম অপশান বি। এবার আমরা 4-এরটা বলেছে, 4 বলেছে এফ অফ এক্স একটা ফাংশান দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে 1 - x বাই 1 + x। এবার এফ অফ 1/x এটা আমাদের বার করতে হবে। তার মানে এফ অফ 1/x মানে এক্সের জায়গায় 1/x লিখবো 1/1 + 1/x। তাহলে এটা যদি সিম্পলিফাই করলে x আসবে, তাহলে এটা x - y, এটা হয়ে যাবে x + 1/x, তাহলে x কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে x - 1/x + 1। এটা আমরা পেলাম। এবার আমরা এই ডেফিনিশনটা এখানে লাগাবো, সেটা হয়ে যাবে এক্সের জায়গায় x - 1 হয়ে যাবে, এক্সের জায়গায় x - 1/x + 1 হবে, কারণ এফ অফ এটা বলেছে, তাহলে 1 + এক্সের জায়গায় x - 1/x + 1, তাহলে x + 1 লসাগু, তাহলে এটা হয়ে যাবে x + 1 - x + 1। অনুরূপভাবে x + 1 লসাগু, এটা হয়ে যাবে x + 1 + x - 1। তাহলে এই x + 1 কেটে যাবে, তাহলে এই x কাটছে, তাহলে উপরে থাকছে 2/x + 1 ইন্টু এটা উল্টে গেলে x + 1/2x, এই 1 কাটলো, তাহলে এটা হয়ে যাবে 2/2x, দ্যাট মিনস 1/x। তাহলে 1/x কোথায় থাকছে, অপশান বিতে। 4-এর ক্ষেত্রে অপশান বি। যদি আমার ক্যালকুলেশনটা ফাস্ট হয়, তাহলে তোমরা ভিডিওটা স্লো করে দেখতে পারবে, সেখানে স্লো করা বা স্পিড বাড়ানো যায়, সেটা স্লো করে দেখবে বা ভিডিওটা পজ করে দেখতে পারবে। এবার 5 নম্বর লেখচিত্র বলেছে, যে লেখচিত্রে একটা সাইন ইনভার্সে লেখো, এটা ট্যান ইনভার্সে লেখো, তাহলে দুটোই সত্য। 5-এর ক্ষেত্রে 1 ট্রু, 2ও ট্রু হবে। উভয় সত্য কোথায় রয়েছে, অপশান সিতে। এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো বোঝানোর কিছু নাই। সাইন ইনভার্সের লেখচিত্র ওইরকমই হয়, ট্যান ইনভার্সের লেখচিত্র ওইরকমই হয়। বইয়ে আছে লেখচিত্র, ইনভার্স লেখচিত্র, এমনি লেখচিত্র সব আছে। 6-এরটা খুব ভালো অঙ্ক, 6-এরটা দেখবো। 6টা বলেছে সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y প্লাস সাইন ইনভার্স x সমান 3π/2 হলে এটার ভ্যালু কত। আমরা জানি সাইন ইনভার্স x এর মুখ্য মান, সাইন ইনভার্স x হলে x এর মুখ্য মান কি হয়, π/2 থেকে -π/2 হয়, বা আলফার মুখ্য মান আমরা জানি -π/2 থেকে π/2। এবার আমরা এখানে যদি x এর জায়গায় 1 নিই, তাহলে এখানে π/2 পাবো, এখানেও π/2 পাবো, এখানেও π/2 পাবো। তাহলে x = 1, y = 1, z = 1 নিলে এগুলো ট্রিক অঙ্ক। তাহলে এখানে কত পাবো, π/2, সাইন ইনভার্স 1 মানে π/2, সাইন ইনভার্স 1 মানে π/2, তাহলে এটা 3π/2 পাচ্ছি, মানে এটা স্যাটিসফাই করছে x আর y z 1 নিলে, তাহলে এটা স্যাটিসফাই করছে, তাহলে x y z 1 নিতে পারবো, যেহেতু এটা স্যাটিসফাই করছে। তার মানে x এর জায়গায় 1 1 1, আর তাছাড়া আমরা x এর হাইস্ট ভ্যালু π/2 পাচ্ছি, তার মানে এখানে π/2 এর থেকে বড় হতে পারবে না ভ্যালুটা, π/2 এর থেকে ছোট হবে, বাট আমরা π/2 থেকে ট্রিকের জন্য এটা ধরতে পারবো। তাহলে এটা হয়ে যাবে 1 × 1 × 1, তাহলে এটা হয়ে যাবে 1/1/1, দ্যাট মিনস 1 - 1, দ্যাট মিনস এটা 0 আসছে, প্লাস নাই তো 1/1, তাহলে 1 0, তাহলে 0 কোথায় রয়েছে, অপশান এতে। তাহলে 6-এর ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। 1 + 1, সরি 0 আসছে না, এটা হচ্ছে 1 + 1, 3 - 1, দ্যাট মিনস 3 - 1, দ্যাট মিনস 2 পাচ্ছি। তাহলে 2 কোথায় রয়েছে, অপশান সিতে। তাহলে 6-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাবো, এটা মিস্টেক করে দিয়েছিলাম, এটা যোগফল 3 হবে। এবার 7-এরটা বলেছে বক্তব্য এ কি বলেছে, 2 × 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7, এটার ভ্যালু π/2 আসছে, এখানে চেক করবো। এটার ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি 2 tan ইনভার্স x সমান হয়ে যায় tan ইনভার্স 2x/1 - x², এই ফর্মুলাটা এখানে ইউজ করবো। তাহলে 2 অলরেডি ছিল, এটা 2 tan ইনভার্স x এর ভ্যালু এখানে কত 1/3, এখানে 1/3 বসালে এটা হয়ে যাবে tan ইনভার্স 2 × 1/3 - 1/1/3 তার স্কোয়ার মানে 1/9 প্লাস tan ইনভার্স 1/7
তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু ট্যান ইনভার্স 2/3 ইন্টু এটা হয়ে যাবে 9 এটা 9 - 8 মানে 9 - 1 মানে 8, তাহলে 3 3 কে 9, এটা হয়ে যাবে 4 প্লাস ট্যান ইনভার্স 1/7। তাহলে এখান থেকে পেয়ে যাবো 2 ইন্টু ট্যান ইনভার্স 3/4 প্লাস ট্যান ইনভার্স 1/7। তাহলে এখান থেকে পেয়ে যাবো 2 ইন্টু ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি এর ফর্মুলা ট্যান ইনভার্স এ প্লাস বি বাই 1 - a ইন্টু বি। তাহলে এটা হয়ে যাবে 2 ট্যান ইনভার্স, বললাম ক্যালকুলেশন আমি একটু ফাস্ট করছি, তোমরা ভিডিওটা স্লো মোশনে দেখে নেবে। 4 7 28, তাহলে এর লসাগু হয়ে যাবে 28, তাহলে উপরে 3 7 21 প্লাস 4, আর এর লসাগু হয়ে যাবে 28, তাহলে 28 মাইনাস 3, এটা পেলাম আমরা। তাহলে এখানটা থেকে হয়ে যাবে 2 ট্যান ইনভার্স, এগুলো না লিখলেও একবারে করলেও করতে পারবে, 25/28 ইন্টু 28 থেকে 3 বাদ, এটা হয়ে যাবে 28/25। তাহলে এটা হয়ে যাবে 2 ট্যান ইনভার্স 1, তাহলে ট্যান ইনভার্স 1 মানে π/4, দ্যাট মিনস এটা π/2 পাচ্ছি। তাহলে বক্তব্য এ বলেছে এটা মান π/2 হবে, তার মানে বক্তব্য এ সত্য। এবার আমাদের কারণ 8টা দেখব। কারণ আর কি বলছে, cos ইনভার্স 2x - 1 এর ক্ষেত্র 0,1, তাহলে এটা 0,1 এ ডিফাইন হচ্ছে কিনা এটা ধরে নেব y সমান এটা, তাহলে cos y সমান কি পাবো 2x - y। এবার আমরা জানি cos y এর ভ্যালু কি হয়, 1 থেকে -1 থেকে 1 এর মধ্যে হয় cos আর sin এর রেঞ্জ, তাহলে -1 লেসার ইকুয়াল cos y এর ভ্যালুটা এখানে যদি বসিয়ে দিই, তাহলে 2x - 1 লেসার ইকুয়াল 1। তাহলে এবার আমরা উভয় পক্ষে 1 যোগ করব, তাহলে 1 যোগ করলে এটা হয়ে যাবে 1 + 1, তার মানে এটা 0 লেসার ইকুয়াল 2x লেসার ইকুয়াল 2। এবার উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করব, তাহলে পজিটিভ দিয়ে গুণ ভাগ করছি তো ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না, তাহলে এটা হয়ে যাবে 0x লেসার ইকুয়াল 1। তাহলে x এর ভ্যালুটা আমাদের 0,1 এর মধ্যে আসছে, তাহলে আমাদের এটা বলেছে 0,1 এর মধ্যে ক্ষেত্র, তাহলে এটাও সত্য, কিন্তু এটার সঙ্গে এটার কোনো রিলেশন নাই, তাই সেটা সঠিক ব্যাখ্যা নয়। তাহলে 7 এর ক্ষেত্রেও হয়ে যাবে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 7এরটাও খুব ভালো অঙ্ক ছিল। এবার 8এরটা দেখবো, এটাও খুব ভালো অঙ্ক, সেটা বোঝার আছে। সেটা কি, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে সেটা m × n এর, আর বি একটা ম্যাট্রিক্স দিয়েছে সেটা কি p × q, এখানে অঙ্ক নাই, লজিক লাগাতে হবে। আর এ বি আর বি এ দেওয়া আছে, তার মানে হয়, তবে সঠিক উক্তিটি কোনটা হবে, তার মানে এখানে এ বি আর বি এ ডিফাইন হচ্ছে, তাহলে এ বি যদি সঙ্গত হয় তাহলে এর ক্রমটা কত হবে, এ এর ক্রম হচ্ছে m × n আর বি এর ক্রম হচ্ছে p × q। তাহলে এটা সঙ্গত হলে গেলে n = p হতে হবে, তাহলে এক্ষেত্রে কী হতে হবে n = p, আর বি এর সঙ্গত হলে কী হতে হবে, বি এর হচ্ছে p × q আর এ এর হচ্ছে m × n, তাহলে q = m হতে হবে, বি এ হলে গেলে q = m হতে হবে। তার মানে এ বি আর বি দুটো সঙ্গত হলে গেলে এই চারটা যে আছে সেটা ইকুয়াল হতে হবে, তাছাড়া আমাদের পসিবল নয়। তাহলে এটা n = p = q = m, তাছাড়া আমাদের এ বি আর বি এ পসিবল হবে না যদি ইকুয়ালিটি না হয়। তাছাড়াও এখানে বলেছে এ বির ক্রম আর সমান হয়ে যাবে বি এর ক্রম, সমান না হলে তো এরা ভাগ করতে পারবে না। তাহলে এ বির ক্রম কত, এ বির ক্রম হচ্ছে n, এ বির ক্রম মানে এ বি গুণ করলে কত পাবো m × q, আর বি এ কত পাবো, বি এ গুণ করলে পাবো এটা, এই দুটো পাই p × n, তাহলে বি এর পেয়ে যাবো p × n। তাহলে এখান থেকে পেয়ে যাবো m = n আর q = p। তাহলে এই অনুযায়ী এটা m = n, আবার m = q, n = p, আবার q = p। তাহলে এটা এই চারটে ইকুয়েশন থেকে আমরা এটা পাচ্ছি। তাহলে m n p q সমান হবে, মানে m = n = p = q। তাহলে এটা কোথায় রয়েছে, অপশান এতে। তাহলে 8এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এবার 9টা আমরা আগের মডিউলে করেছি, সেটা আমরা করে দেখাবো না, বলে দিচ্ছি আমি তোমাকে, সেটা তোমরা নিজেরা করবে, খুব ইজি। cos θ sin θ, এটা যে মাইনাস sin θ cos θ। তাহলে এখানে বলেছে f of alpha into f of beta, f of alpha into f of beta, তাহলে থিটার জায়গায় আলফা বিটা বসাবে, এদের গুণ করে দেখবে এটা f of alpha plus beta সঙ্গে সমান হবে। ত্রিকোণমিতি ফর্মুলা পড়বে, এখানে এটা চলে আসবে, এটা যদি গুণ করো তাহলে এই প্রোডাক্টটা আমাদের চলে আসবে cos alpha plus beta, এটা হয়ে যাবে sin alpha plus beta, গুণটা আমি করছি না, তোমরা করে নিবে, এটা হয়ে যাবে sin alpha plus beta, এটা হয়ে যাবে cos alpha plus beta। আগের অঙ্কতে আমি এরকম করেছি, তার মানে এটা হয়ে যাবে f of alpha plus beta। তাহলে f of alpha plus beta কোথায়, অপশান সিতে। তাহলে 9 এর ক্ষেত্রে আমরা অপশান সি পাবো। এবার 10এরটা দেখবো, ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা যদি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে x এর মান -4 হবে কিনা সেটা চেক করতে হবে। তাহলে প্রতিসম হলে গেলে আমরা জানি a ট্রান্সপোজ = a, দ্যাট মিনস এর যদি ট্রান্সপোজ নিই তাহলে এটা হয়ে যাবে 3x - 1, এটা হয়ে যাবে 2x + 3 x + 2, আর ইকুয়াল টু, এটা ইকুয়াল টু বলেছে এই ম্যাট্রিক্সটা 3x - 1 2x + 3
এক্স প্লাস টু, তাহলে যে কোনো একটা ইকুয়াল করে দেবো। তাহলে 2x, এই 3 ইকুয়াল আছে 2x প্লাস 3 সমান ধরে নেবো x মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে 2x মাইনাস এক্স ইজিক্যাল টু মাইনাস 1 মাইনাস 3, তাহলে x ইজিক্যাল টু মাইনাস 4। তার মানে এটা সত্য হচ্ছে, x এর ভ্যালু মাইনাস 4 বলেছে। এবার একটু দুটি অশূন্য ম্যাট্রিক্সের গুণফল একটি শূন্য ম্যাট্রিক্স হতে পারে। দুটি অশূন্য ম্যাট্রিক্সের গুণফল একটি শূন্য ম্যাট্রিক্সকে হবে। ধরে নাও এইটা একটা অশূন্য ম্যাট্রিক্স, এটা অশূন্য ম্যাট্রিক্স মানে শূন্য ম্যাট্রিক্স মানে যার সবগুলো এলিমেন্ট শূন্য হবে, আর অশূন্য মানে যে কোনো একটা এলিমেন্ট, যে কোনো একটা পদ অশূন্য হলে সেটা অশূন্য ম্যাট্রিক্স। তাহলে এর যদি গুণফল করি, তাহলে এর গুণফল মানে এই ট্রিকটা মনে রাখবে, এই চিহ্নটা, তাহলে এটা রো এটার কলম, তাহলে এটা 0, এটা গুণ করলে এটা হচ্ছে 1, এটা গুণ করলে 0, এটা গুণ করলে 0। তাহলে কোনো দুটি অশূন্য ম্যাট্রিক্স গুণ করলে একটি শূন্য ম্যাট্রিক্স হতে পারে। তাহলে আমরা যদি এখানে চেঞ্জ করে নিই, এটাকে যদি এখানে 1 নিই, তাহলে এটা 1 0 0, এটা 0, তাহলে এটা 0 আসবে, এটাও 0 আসবে, এটা 0 আসবে। তাহলে এই দুটো একটা এটা অশূন্য ম্যাট্রিক্স, এটা অশূন্য ম্যাট্রিক্স, এদের প্রোডাক্ট করলে আমাদের 0 ম্যাট্রিক্স আসছে। তাহলে হতে পারে বলেছে, তাই জন্য বিবৃতি 2টা সত্য। সবসময় হবে কিন্তু এটা কোনো গ্যারান্টি নেই, হতে পারে বলেছে, তার মানে এখানে হচ্ছে। তাই উভয় সত্য কোথায় রয়েছে? উভয় সত্য রয়েছে অপশান সিতে। তাহলে 10-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাবো। এবার 11 নাম্বার বলেছে, 11 নাম্বারটা তো খুব সহজ। 11 বলেছে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স। এটা আমরা জানি ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স, তার মানে এটা 1/ডিটারমিনেন্ট অফ এ হয়ে যাবে। এটা সূচকের নিয়ম অনুযায়ী করলেও হবে। তাহলে অপশান ডি, 11 ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম। এবার 12 ক্ষেত্রে আমরা অ্যাডজয়েন্টের একটা প্রপার্টি জানি, সেটা কি অ্যাডজয়েন্ট অফ এ বি, এটা উল্টে হয়ে যায়, উল্টোভাবে ভাঙে। অ্যাডজয়েন্ট অফ বি ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, ইনভার্সের মতো। এ বি ইনভার্স, এটা উল্টোভাবে ভাঙে, বি ইনভার্স এ ইনভার্স। অনুরূপভাবে অ্যাডজয়েন্টও উল্টোভাবে হবে, অ্যাডজয়েন্ট অফ এ বি, অ্যাডজয়েন্ট অফ বি, অ্যাডজয়েন্ট অফ এ হবে। তাহলে এটা যে কোনো সব ম্যাট্রিক্সের ক্ষেত্রেই প্রযোজ্য। যেহেতু সব ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য, তাই এই ক্ষেত্রে অপশান সি আনসার হয়ে যাবে, অপশান সি। এটা তাছাড়া তোমরা চেক করে দেখবে, অ্যাডজয়েন্ট অফ এ বি বার করবে, আর অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ বি আলাদাভাবে ভাগ করে দেখবে, এটা অ্যান্সার আসবে। আমি এখানে আর করে দেখাচ্ছি না। এবার 13 নাম্বারটা বলছি স্তম্ভ মিলাও। এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে, কত 2 3 5 -2। তাহলে এ ইনভার্স মানে কি? অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এর ডিটারমিনেন্ট কত হবে? ডিটারমিনেন্ট হয়ে যাবে -4 -3 5 15, তার মানে -1/19, 1 ডিটারমিনেন্ট অফ এ। তাহলে আর এর অ্যাডজয়েন্টে কী বলেছিলাম? এই দুটো ইন্টারচেঞ্জ হবে, -2 আর এই দুটো সাইন চেঞ্জ হবে। মুখ্য কর্ণ গোড়া গেলে ইন্টারচেঞ্জ হয়, -2 আর 2 ইন্টারচেঞ্জ হবে, আর এই দুটো সাইন চেঞ্জ, মানে পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ, এটা হয়ে যাবে। তাহলে এটা কোথায় রয়েছে? 1/19, এখানে 1/19, এখানে যদি নেগেটিভটা ভিতরে নিয়ে যায়, মানে কমন নিই, তাহলে এটা হয়ে যাবে 2 3 5 -2। তাহলে 2 3 5 -2 কোথায়? একের সি। তাহলে একের ক্ষেত্রে আমরা সি পেলাম, এটা 1 নাম্বার। এবার একের সি কোন অপশানে রয়েছে? একের সি একটাই অপশান রয়েছে, অপশান সি এ। তাহলে 13 সি হয়ে যাবে। তাছাড়া বাকিগুলো চেক করা হবে না, এই ধরনের ট্রিক আমরা, বাকি তোমরা অ্যাডজয়েন্ট ফ্যাডজয়েন্ট এগুলো সব নিজেরা বের করতে পারবে, সেগুলো করে নেবে। এবার বলেছে 14 নাম্বার বলেছে একের সি শুধুমাত্র সি অপশানে রয়েছে, তাই বাকিটা দেখার দরকার নেই, কিন্তু নান আছে, তাই জন্য দেখতে হবে। যদি 2-এর এ না যায়, 3-এর বি না যায়, তাই জন্য নান আছে, তো দেখতে হবে। বাট এখানে 2-এরটা করে দেখবে, সি অ্যান্সার হবে এক্ষেত্রে। কারণ কি? অ্যাডজয়েন্ট অফ বি। তাহলে অ্যাডজয়েন্ট অফ বি এর অ্যাডজয়েন্ট নিলে সেটা অপশান এ 1 2 3 -3 4, মানে তার অ্যাডজয়েন্ট নিলে সেই ম্যাট্রিক্সটা ফিরে আসে। তার মানে বি এর এ হচ্ছে, আর সি এর ইনভার্স, তার ইনভার্স নিলেও সেই ম্যাট্রিক্সটা ফিরে আসে। তার মানে 3-এর বি হচ্ছে। কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স নিয়ে সেই সি ম্যাট্রিক্সটা ফিরে আসবে, তাহলে সি ম্যাট্রিক্সটা যাচ্ছে 3-এর বি, আর অ্যাডজয়েন্ট নিলেও সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসবে। অ্যাডজয়েন্ট অফ বি, দুবার অ্যাডজয়েন্ট নিলে সেই বি ম্যাট্রিক্সটা ফিরে আসবে। ওই জন্য এখানে করে না দেখলেও হবে। তার মানে 2-এরটা যাচ্ছে এতে, আর 3-এরটা যাচ্ছে বিতে। তাহলে অপশান সি হচ্ছে। নান আছে, তার মানে পুরোটাই চেক করতে হবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। এবার আমরা 14 নম্বর দেখব। 14 নম্বর বলছে নির্ণায়কের একটি বর্গ ম্যাট্রিক্স। সবসময় নির্ণায়ক একটি বর্গ ম্যাট্রিক্স। তাহলে এটা নির্ণায়ক একটি বর্গ ম্যাট্রিক্স কী বলছে? কোনটি সত্য? নির্ণায়ক একটি বর্গ ম্যাট্রিক্স, এটা সত্য নয়। কারণ কি? কোনো ম্যাট্রিক্সের অনুরূপ নির্ণায়ক একটি সংখ্যা, যে কোনো সব ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা যায় না, তাই সেটা হবে না। যেহেতু বর্গ ম্যাট্রিক্স না হলে তার তো নির্ণায়ক বের করতে পারবো না। তাছাড়া কোনো বর্গ ম্যাট্রিক্স এর অনুরূপ নির্ণায়ক একটি সংখ্যা, কোনো বর্গ ম্যাট্রিক্সের অনুরূপ নির্ণায়ক, কোনো একটা বর্গ ম্যাট্রিক্স নিলাম, ধরো এ বি সি ডি। তাহলে এর যদি নির্ণায়ক বের করি এ বি সি ডি, তাহলে একটা সংখ্যা হয়ে যাবে, সেটা কি? এ ডি মাইনাস বি সি। তো এটা তো একটা রিয়েল নাম্বার বা সংখ্যা, ওই জন্য এটা অপশান সিটা হবে। 14-এর ক্ষেত্রে অপশান সি সঠিক হবে। এবার আমরা 15টা দেখব। 15 বলেছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 4 -1 0
214 আর একটা দেওয়া আছে 103, তাহলে A32 এর উৎপাদকের বর্গ, তাহলে A32 উৎপাদক কী হবে, উৎপাদক মানে সহগুণনীয়ক A32, তাহলে এটা হয়ে যাবে -1^32, মানে এই এলিমেন্টটা 3 নম্বর রো আর 2 নম্বর কলাম, এটা 3 নম্বর রো 2 নম্বর কলাম, তাহলে এই ম্যাট্রিক্সের এটা বাদ হয়ে গেলে এটা হয়ে যাবে 4×4 = -0, তার মানে -1^5, তার মানে মাইনাস, আর এটা হয়ে যাবে 16 -16। এবার এদের বর্গ বলেছে, তাহলে -16 বর্গ কত হয়, 16 বর্গ হয়ে যায় 256, যেহেতু মাইনাসের স্কোয়ার পজিটিভ হয়ে যাবে, তাহলে 256 কত রয়েছে অপশান ডিতে, তাহলে 15 ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম। এবার 16টা করবো। দেখো 16 নম্বর বলেছে এগুলো বক্স ফাংশন মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশানে আমরা জানি এই যখন এখানে যদি রিয়েল নাম্বারে দেখি তাহলে এটা -1 থেকে 0, যখন এই রেঞ্জের মধ্যে হয় -1 থেকে 0, 0টা নিব না, তখন এর ভ্যালুটা হয়ে যায় -1, আর যখন 0 থেকে 1 এর ভ্যালু 1 এর মধ্যে হয় তখন এর ভ্যালুটা হয়ে যায় 0, যখন 1 থেকে 2 এর মধ্যে হয় 1 থেকে 2 এর মধ্যে 1 ক্লোজ ইন্টারভ্যাল বলেছে, তারা এর ভ্যালুটা হয়ে যায় 1। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আমরা দেখেছি বা ফ্লোর ফাংশন, তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের এক্স এর ভ্যালু মড এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, মড এক্স এর ভ্যালু হয়ে যাবে -1, মড ওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে, মড ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 0, আর মড জেড এর ভ্যালু হয়ে যাবে 1, যেহেতু গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, তাহলে এটা হয়ে যাবে -1, তাহলে -1 + 1 এর আমাদের নির্ণায়ক ডিটারমিনেন্ট বার করতে পারে, ম্যাট্রিক্স না ডিটারমিনেন্ট বার করতে হবে, ডিটারমিনেন্ট মানে লম্বা দাগ, তাহলে এটা হয়ে যাবে -1 অনুরূপভাবে মড অফ ওয়াই মানে 0, এটা হয়ে যাবে 0 + 1, এটা হয়ে যাবে 0, আর জেড এর মান হয়ে যাবে 1, তাহলে 1 1 1 + 1, তাহলে এর ডিটারমিনেন্ট বের করতে হবে, ডিটারমিনেন্ট কত হবে 0 -1 -1 0 1 0 1 1 2, তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালুটা এটা 0, 0-র জন্য তো লিখছি না, প্লাস এখানে প্লাস মাইনাস প্লাস, তাহলে মাইনাস এটা +1 হয়ে যাবে, এটা এই রো আর এই কলম বাদ দিলে এটা 0 0, তাহলে এটা 0 - 0 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে -1, এই রো আর এই কলম বাদ দিলে এটা 0 -1, দ্যাট মিন্স এটা 0 +1, দ্যাট মিন্স 1 আসছে, তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু কোনটা আসছে 1 কোথায় রয়েছে অপশান বিতে, তাহলে 16 ক্ষেত্রে অপশান বি, এটা খুব ভালো অঙ্ক, এটা বারবার আসছে দেখছি। এবার 17টা করবো। দেখছি একটা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে, একটা -3,0, একটা 3,0 আর একটা 0, আমরা জানি 3টে শীর্ষবিন্দু দেওয়া থাকলে এটা আরেকটা রিপিট করবে, এটা শর্টকাট ট্রিক্স, তাহলে আমরা জানি এটা ত্রিভুজের ক্ষেত্রফল, আর লিখছি না হাফ ইন্টু মড অফ, এটা গুণ হয়ে যায়, এটা গুণ হয়ে যায়, এটা গুণ হয়ে যায়, তাহলে এটা গুণ হলে -3 × 0 + 3k, এটা হয়ে যাবে 0, আর এটা মাইনাস অফ, তারপর মাইনাস অফ বাকিটা এটা এটা এটা, তার মানে এটা হয়ে যাবে -3k, তাহলে এটা পেলাম, এটা বর্গ একক, লিখছি না হাফ ইন্টু, এটা হয়ে যাবে -3 × 0 মানে 0 3k প্লাস 3k, দ্যাট মিনস হাফ ইন্টু 6k, তাহলে এটা হয়ে যাবে 3k, তাহলে 3k সমান আমাদের বলেছে 9, তাহলে k সমান পেয়ে গেলাম 3, তাহলে আমাদেরকে বলেছে k কিউব বের করতে, তাহলে k কিউব হয়ে যাবে 3 এর কিউব, তার মানে হয়ে যাবে 27, তাহলে 27 k কিউবের ভ্যালু 27, অপশান টি, এটা কিন্তু ট্রিক, এই ট্রিকটা মনে রাখবে, এটা বর্গ একক মানে ক্ষেত্রফল নির্ণয় ট্রিক, এই গুণফলটা। এবার আমাদের 18 নম্বর দেখব। 18 নম্বর বলছে f(x) একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা বলেছে 4 - x² / 4x - x³, এটা অপেক্ষকটি কোন বিন্দুতে অসন্তত হলে এই নিচের পার্টটা আমাদের 0 হয়, তার মানে 4x - x³ = 0 হলে সেটা অসন্তত হবে, তাহলে এখান থেকে x কমন নিলে এটা হচ্ছে 4 - x² = 0, দ্যাট মিন্স x = 0 আর 4 - x² = 0, দ্যাট মিন্স x² = 4, x = +-2, তাহলে কোন কোন পয়েন্টের জন্য অসন্তত পেলাম 0 2 আর -2, তাহলে x এর 3টি কেবলমাত্র 3 বিন্দুতে অসন্তত হচ্ছে, তাহলে 18 পেয়ে যাচ্ছি অপশান সি। এবার 19এর বিবৃতি 1 বলেছে, অপেক্ষকটি x = 0 এবং x = 1 বিন্দুতে একটা অপেক্ষক দেওয়া আছে, বিবৃতি 1 mod of x প্লাস mod of x - 1, এটা বলেছে x = 0 এবং x = 1 বিন্দুতে অন্তর্গত, আমরা জানি এটা আমরা আগে করেছি, এটা 0 বিন্দুতে অবকলনযোগ্য হয় না, তার মানে এটা ফলস হবে। আর 2 বলেছে কোন অপেক্ষক যদি সন্তত হয় তাহলে সেটা অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য হবে, সন্তত হলে অন্তর্কলনযোগ্য হয় না, অন্তর্কলনযোগ্য হলে সন্তত হয়, উল্টোটা হয়, তার মানে 2 বিবৃতিও ফলস, তাহলে উভয় ফলস কোথায় রয়েছে অপশান ডিতে, তাহলে 19-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাবো। এবার 20টা দেখব। নম্বর বলেছে f(x) = x⁴k, যদি হয় তাহলে x = k বিন্দুতে সন্তত হবে কখন, যখন k এর ভ্যালুটা যদি 0 নিই, তাহলে f(x) 1 হয়ে যাবে, তাহলে 1 তো
সন্তত হবে। কে এর ভ্যালু যদি পজিটিভ নিই তাহলে 2 নিলাম ধরো, তাহলে এক্স স্কোয়ার তো অবশ্যই সন্তত, এফ অফ এক্স ইকুয়াল এক্স, এটা পলিনোমিয়াল। আর কে এর ভ্যালু যদি -2 নিলাম তাহলে এফ অফ এক্স হয়ে যাবে x টু দি পাওয়ার -2, তাহলে 1/x স্কোয়ার। আর আমরা জানি x ইকুয়াল টু 0 তে এটা অসন্তত, তার মানে কে এর ভ্যালু কে গ্রেটার ইকুয়াল টু 0 হলে সেটা সন্তত হবে, বাকি ক্ষেত্রে অসন্তত হয়ে যাচ্ছে। তাহলে কে গ্রেটার ইকুয়াল টু 0 কত হচ্ছে অপশন ডিতে। এবার বলেছে 21এরটা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মড এক্স, একটা ফাংশন দেওয়া আছে, তাহলে এক্স ইকুয়াল টু 0 তে কী কী হবে সেটা চেক করতে হবে। তাহলে এই ফাংশনটা যদি রিডিফাইন করি তাহলে এটা পেয়ে যাবে এক্স ইন্টু এক্স যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 0, আর এটা পেয়ে যাবে এক্স ইন্টু -x যখন এক্স লেস দ্যান 0, দ্যাট মিনস এক্স স্কোয়ার, এটা পেয়ে যাবো -x স্কোয়ার যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 0, এক্স লেস দ্যান। এটা 0 পয়েন্টের জন্য তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট 0 পাচ্ছি, তার মানে সন্তত হচ্ছে। আর যদি ডেরিভেটিভ করি এটা, তাহলে এটা পাবো 2x, এটা পাবো -2x, তাহলে এটা 0 পয়েন্টের জন্য এটা 0 পাচ্ছি, এটা 0 জন্য 0 পাচ্ছি, তার মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ ও এক্সিস্ট করছে, তার মানে এটা সন্তত এবং অন্তর্কলনযোগ্য হচ্ছে। তাহলে সন্তত এবং অন্তর্কলনযোগ্য দুবাই হতে রয়েছে অপশান সিতে। তাহলে 21এর ক্ষেত্রে আমরা 22এর ক্ষেত্রে আমরা অপশান সি পেলাম। এবার 22টা খুব ইম্পর্টেন্ট, 22টা দেখব। 22 নম্বর বলেছে এফ অফ 2 সমান 4 দেওয়া আছে, এফ ড্যাশ 2 সমান 2 দেওয়া আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু 2 এক্স এফ অফ 2 -2 এফ অফ এক্স বাই এক্স -2, এটা কত এটা নির্ণয় করতে হবে। তাহলে এক্সের জায়গায় যদি 2 বসাই তাহলে 2 এফ অফ 2 মানে 4, তাহলে 4 দুগুণে 8, এখানে যদি এক্সের জায়গায় 2 বসাইলে 2 4 দুগুণে 8 এফ ড্যাশ 2, এটা কত আছে এক্স এফ অফ 2 এফ অফ এক্স, তাহলে এফ অফ 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 8, ওপরেও 8 -8/2 -2, দ্যাট মিনস 0/0 ফর্ম পাচ্ছি। তাহলে 0/0 ফর্ম পালে আমরা এল হসপিটাল রুল লাগবো, মানে ওপরে ডেরিভেটিভ বাই নিচে ডেরিভেটিভ। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত পাবো এফ অফ 2 পাবো, আর এটা ডেরিভেটিভ করলে 2 এফ ড্যাশ এক্স পাবো, আর নিচে 1 পাবো, যেহেতু নিচে 0 নাই তাহলে এবার মানটা বসিয়ে দেবো এফ অফ 2 -2 এফ ড্যাশ 2, তাহলে এফ অফ 2 কত পেয়েছি 4 -2 ইন্টু এফ ড্যাশ 2 কত পেয়েছি 2, তাহলে এটা পেয়ে যাবো 4 - 4, দ্যাট মিনস 0, তাহলে এটা 0 পাচ্ছি। 0 কত হচ্ছে অপশান বি, তাহলে 22এর ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। এবার 23এর স্তম্ভ মিলানো আছে, সেগুলো করবো। এদের এক একটা বলেছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স 1/x, তাহলে dy/dx বার করতে হবে। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে নিই, এটা হয়ে যাবে কোয়াট ইনভার্স 1/x প্লাস ট্যান ইনভার্স 1/x, তাহলে আমরা জানি ট্যান ইনভার্স x প্লাস কট ইনভার্স x সমান হয়ে যায় π/2, তাহলে x প্লাস π/2, তাহলে এর ডেরিভেটিভ করলে কত হবে dy/dx, x এর জন্য 1 আর π/2 0, দ্যাট মিনস এটা হয়ে যাবে 1, তাহলে dy/dx 1 পাচ্ছি। 1 কোথায় রয়েছে 1 এর b, তাহলে 1 এর জন্য পাচ্ছি b, তাহলে 1 এর b কোন অপশানে রয়েছে 1 এর b দেখো অপশান এ আর বি এর মধ্যে রয়েছে, তাহলে এ আর বি এর মধ্যে একটা সঠিক হবে। 2এরটা দেখব, 2এরটা বলেছে y সমান tan ইনভার্স 5 - x বাই 1 + 5x, এটা তো ফর্মুলা, এটা ফর্মুলা কি tan ইনভার্স 5 মাইনাস tan ইনভার্স x, তাহলে y সমান এবার dy/dx করলে কি হবে tan ইনভার্স 5 মানে কনস্ট্যান্ট তো 0 মাইনাস 1/1 + x স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে -1/1 + x স্কোয়ার, 1 + x স্কোয়ার -1/1 + c, তাহলে 2এরটা যাচ্ছে c, 2এর যাচ্ছে c, তাহলে 1 এর b 2 এর c, 1 এর b 2 এর c রয়েছে অপশান বিতে, তাহলে অপশান বি আমাদের। 3এরটা তোমরা করে নিবে, ইজি আছে, 3এরটা 0 হবে। x = 3 বিন্দুতে একটা পজিটিভ একটা নেগেটিভ হবে, দিয়ে এফ অফ এক্স সমান 4 আসবে, তাহলে 4 আসলে কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্ট আসলে সেটা 0 হয়ে যাবে। এবার 24এরটা কি বলছে এফ অফ এক্স সমান x টু দি পাওয়ার 3/2 হলে এফ ড্যাশ 0 অস্তিত্ব আছে কিনা সেটা দেখবো। তাহলে এফ ড্যাশ এক্স বের করি, তাহলে এটা হয়ে যাবে 3/2 x টু দি পাওয়ার 3/2 - 1, দ্যাট মিনস 3/2 x টু দি পাওয়ার 3/2 - 1, তাহলে এটা হয়ে যাবে 3 - 2/2, দ্যাট মিনস হাফ, তাহলে x টু দি পাওয়ার হাফ, তাহলে এফ ড্যাশ 0 এটা 0 আসছে, তাহলে যেহেতু ভ্যালু পাচ্ছি তার মানে এর অস্তিত্ব আছে। এবার এফ ডবল ড্যাশ বের করবো, এফ ডবল ড্যাশ যদি বের করি তাহলে 3/2 ইন্টু 1/2 x টু দি পাওয়ার 1/2 - 1, তাহলে এটা হয়ে যাবে 3/4 x টু দি পাওয়ার -হাফ চলে আসে, তার মানে এটা হয়ে যাবে 3/4 x টু দি পাওয়ার হাফ, তার মানে নিচে 0। এবার যদি এফ ডবল ড্যাশ 0 বসায়, তাহলে এটা ইনফিনিটি পাবো বা এক্সিস্ট করছে না পাবো, তাহলে এক্সিস্ট করছে না তার মানে অস্তিত্ব নাই পাবো, তাহলে অস্তিত্ব নাই পাচ্ছি এফ ডবল ড্যাশ, কিন্তু এফ ড্যাশের অস্তিত্ব পাচ্ছি, তাহলে অপশান সি হয়ে যাবে, এফ ড্যাশের অস্তিত্ব আছে কিন্তু এফ ডবল ড্যাশ নাই। তাহলে আজকে আমরা 24 পর্যন্ত করলাম, এরপরে আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। তো পার্ট এ 24 পর্যন্ত হলো তাহলে আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।